ব্যবসা শুরু করে নিয়ে আমার কথা হচ্ছে ব্যবসা তো আমাদের অবৈধ ছিল না। ব্যবসায়ী দেখেন তারা সবাই আসামি বানাইছে। এটা কিন্তু জজ সাহেব জিজ্ঞাসা করছে যে যেই ব্যবসার জন্য তাদেরকে ধরলেন সে প্রতিষ্ঠানে আসামি বানাইলেন না কেন? এরকম আমাদের মাথায় আসে নাই, আসলে আসে নাই। কোম্পানি যে একটা ব্যক্তি, কোম্পানিকে যে আসামি করা যায় এই দুই বাদী জানতোই না, শিখেও না। ডেস্টিনি আর কি, ডেস্টিনি বা ট্রি প্ল্যান্টেশন বা সমিতি এদেরকেও আসামি বানানো উচিত ছিল। তারা করে শুধু ব্যক্তিদেরকে আসামি করছে। তাতে করে জজ সাহেব এটা চার্জ করছে এবং রায়ের মধ্যে আছে কিন্তু যে এই মামলাটার মধ্যে খুঁত আছে, কারণ বাদীগণ কোন প্রতিষ্ঠানকে আসামি করে নাই। কি করছে? ব্যক্তিদেরকে করছে। কিন্তু ব্যক্তিদেরকে করলে কি হবে? গাড়ি তো করে হয়েছে, ড্রাইভার ধরে নিয়ে গেছে, ড্রাইভার না থাকলে গাড়ি চালাবো কে? কারণ এই গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে ড্রাইভার। রাস্তা দিয়ে আইতে যেতে সবাই গাড়ি চালাতে পারবে না। আর কেউ যদি কয় ছোটবেলায় আমি টুকটাক গাড়ি চালাইছি, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা আছে, দেখ আমি গাড়িটা চালাই, তাহলে কিন্তু এই গাড়ি কিন্তু মানুষের ঘাড়ে তুলে দেবে। আমি কোনোদিন বলি না যে রফিকুল আলম না থাকলে রেস্টুরেন্ট ধ্বংস হয়ে যাবে, এটা ভুল, যার ব্যাখ্যা নেই। আমি বলতেছি এই গাড়ি চালানোর অভিজ্ঞতা আর কারো যদি থাকে আমি স্বেচ্ছায় গাড়ি দিয়ে দেবো, গাড়িটা চালাও। তুমি আমাকে কটাক্ষ করে বলো না যে আপনি বললে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, এটা চিন্তা করেন না, বলে দেখেন এই রেস্টুরেন্ট বন্ধ হয় কিনা। এইভাবে কমেন্ট করছে ওবায়দুর রহমান হিরো, সে আমাদের একজন পিএইচডি। বলেন এই ছেলেটারে আমি যে পরিমাণ সাপোর্ট দিচ্ছি শুধু পিএইচডি হওয়ার জন্য, আমার লাইফ আমি ভুলবো না। সে আমার সম্বন্ধে কমেন্ট লিখছে যে আপনি মনে করেন আপনি ছাড়া ডেস্টিনি চলবে না, কিন্তু আপনি মনে দেখেন ডেস্টিনি চলে কিনা। কিচ্ছু না, আমি তারা বলবো তুমি দায়িত্ব নাও, আমি আর বলার দরকার নাই, আমি পয়সা থাকি, তুমি খালি ডেস্টিনি চালায় দেখো, নাহলে বড় বড় কথা উঠ্র করো। কারণ ডেস্টিনি এমন একটা পিকুলিয়ার কোম্পানি, বিশ্বাস করেন এই কোম্পানির হারমোনিয়ামের ঘাট বানাইছি আমি, সুর বানাইছি আমি, সারেগামা বানাইছি আমি, এখনো কারণে শিখেই নেই সারেগামা। তাহলে এই হারমোনিয়াম শুরুর দিকে আমারই বাজাতে হবে, আস্তে আস্তে সবাই সারেগামা শিখেই হবে। এই সারেগামা সবাই পারবে না, এটা আমি বুঝি রে ভাই। কারণ ডেস্টিনি কখনো মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি না, না আমি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। ডেস্টিনি হচ্ছে ডেস্টিনি কোম্পানির মতো একটা সিস্টেম বানাইছি। কি নাম অনলাইন জানায়, এদের বলে ডেস্টিনি বিজনেস পারপাস। এটা কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং এর কোনো নিয়ম কানুন ফলো করা চলে না, কিন্তু ডেস্টিনি কোনো নিয়ম কানুন ফলো করে না, নিজস্ব স্টাইলে চলতেছে। তাহলে এটার নাম মাল্টিলেভেল মার্কেটিং কেন হলো? হয়েছে তার কারণ হলো আপনারা দেখেন না অনেক সময় কে যেরকম মোটরসাইকেল কিনলে তো একটা হোন্ডা কিনছে, সেটা মোটরসাইকেল কিনছে না হোন্ডা কিনছে? মোটরসাইকেল কিনছে, হোন্ডা একটা ব্র্যান্ডের নাম। ভুল করে কয় কি দোস্ত একটা হোন্ডা কিনছে। ঠিক মাল্টিলেভেল মার্কেটিং হয়ে গেছে ডেস্টিনি এইভাবে। ডেস্টিনি কিন্তু মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি না। যদি বলেন কি, আমি বলবো ডেস্টিনি হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি। সুতরাং ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে ডেস্টিনিকে মেনে নেওয়া যায়। আর ডেস্টিনি যেহেতু নেটওয়ার্কিং করে, তাই ডেস্টিনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, নট মাল্টিলেভেল মার্কেটিং। তা বলবো তাহলে তো আপনি তো শুরু থেকে ডেস্টিনি মাল্টিলেভেল মার্কেটিং বলে আসতেছেন, এটা কেন বলতেছেন? এটা বলতেছি যে কারণে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। এক সিঙ্গেল পাম্প দেন, গাড়িটা পিছনে ব্যাক করেন, ধরুন কিন্তু দুইবার করতেছে। এক সিঙ্গেল পাম্প দেন, এক আবার সিঙ্গেল একই শব্দ না, তো গাড়িটা পিছনে ব্যাক করেন, কি হইল? পিছনে আবার ব্যাক। আমরা অনেক সময় এই বাংলাগুলো ভুল করি, বলার সময় এমন কিছু ভুল শব্দ বলি, এরকম একটা ভুল শব্দ হয়েছে ডেস্টিনির জন্য। সেটা হচ্ছে আমরা পানি খাই। আমরা কি আসলে পানি খাই? আমরা এক হিন্দুস্তানি ধরছি কেরালাতে, तो यार तुम लोग सब कुछ खाता है, कुछ पीता नहीं ना। আমি বললাম কেন? ये पानी खाता है, बीड़ी खाता है, चाय भी खाता है, कुछ नहीं पीता। अब इसी ये हमारा ये हो गया, आदत पड़ गया। আমরা এভাবে বলতে বলতে আমরা চা খাই, সিগারেটও খাই, পানও খাই, আসলে এটা খাওয়া যায় না, না বুঝে বলিয়ে, তাই না? দেখবেন কোনো একটা পান দোকানে গেলে কেউ কয় কি দোকানদারে, এই এক সিঙ্গেল পান দে, তো বললে হয় যে সিঙ্গেল পান দে বা একটা পান দে, এক সিঙ্গেল পান দে। গাড়ি যারা পার্কিং করতে দেখো ভাই, গাড়িটা পিছনে ব্যাক করে, এটা কিন্তু আপনিও করেন, কিন্তু বহু ভুল। পিছনে আবার ব্যাক, বা একই শব্দ দুইবার। এর কারণ কি? এটা আমাদের হ্যাবিট। এইভাবে ডেস্টিনি এয়ারলাইন কোম্পানি হয়ে গেছে। 10,000 ছাত্রের ভগবান ভূত হয়ে গেছে। মানে ডেস্টিনি ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন আগামীতে ডেস্টিনির ভবিষ্যৎ অনেক ভালো। আমরা ইনশাআল্লাহ এমএলএম লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতেছি। এমএলএম লাইসেন্স দিলে, যেহেতু ডেস্টিনিকে এমএলএম বলা হচ্ছে, এমএলএম লাইসেন্স দিলে আমরা ব্যবসাটা শুরু করে দেবো। কারণ আমি এমএলএম লাইসেন্স ছাড়া ডেস্টিনির ব্যবসা, বিশেষ করে ডেস্টিনির ব্যবসাটা শুরু করতে ইন্টারেস্টেড না।
তাহলে কি করবো? অন্যান্য ব্যবসা আছে আমাদের, আরো অনেক ব্যবসা, রিয়েল এস্টেট, এয়ারলাইন্স, হোটেল, জুট মিল, ব্যবসা কি কম আছে নাকি? আমরা সেগুলো শুরু করে দেবো। সিনেমা হল, এগুলো তো অ্যাভেলেবল না। শুধু নির্দিষ্ট ব্যবসা যদি গভর্নমেন্ট আমাদেরকে লাইসেন্স না দেয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো যতক্ষণ না লাইসেন্সটা দেয়। ইভেন আমাদের দরখাস্ত যদি গ্রহণও করে ফেলায়, খেয়াল করে, তখনও আমরা ব্যবসা শুরু করে দেবো। কেন? আপনার অ্যাপ্লাই করে গ্রহণ করলে শুরু করুন। হ্যাঁ, দেখুন মোটরসাইকেল নতুন কিনলে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করে যখন রেজিস্ট্রেশন গ্রহণ করেন তখন মোটরসাইকেলের মধ্যে লেখা রাখে AFR, মানে অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন। এটাই হলো নাম্বার প্লেট। অর্থাৎ আমরা যদি দরখাস্তটা গ্রহণ করাতে পারি সরকারের যথাযথ কর্তৃপক্ষ দ্বারা, তাহলে আমরা ব্যবসা শুরু করতে পারবো, কারণ আমরা তো অ্যাপ্লাই করছি। আমার কোনো আপত্তি থাকবে না, একেবারে আপত্তি অ্যাপ্লাইও করবো না, বাংলাদেশে অ্যাভেলেবল ব্যবসার কথা আমি শ্রদ্ধাও করবো না, না এটা সম্ভব না। কারণ তখন আমি একা যাবো না, আমার লোকে আরো অনেকে বান্ধেলে যাবে, দলে দলে লোক জেলে যাবে। 10,000 লোক ঢুকাই দিবে একদিন, দেখার নেই কেমনে ঢুকায় 10,000 লোক। একদিনে ঢুকেছে, তার স্বামী ঢাকা জেলে দেখছি, একদিনে 10,000 লোক ঢুকেছে। তো কথা হচ্ছে এই পাগলামি গুলো করা যাবে না। আপনারা অনেক বুঝলেন, আপনাদের মধ্যে 3টা গুণ পাইছি, এটা বলে আমি শেষ করতে চাই। আপনাদের মধ্যে 3টা গুণ পাইছি, 3টা গুণ ধরে রাখেন ভাই। আমি অবাক, এই 3টা গুণের জন্য আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পুরস্কৃত করবে, আর বান্দা হিসাবে আল্লাহর হেল্পে আমি দুনিয়াতে আপনাদের সহযোগিতা করবো যাতে আপনারা পুরস্কৃত হন। এই 3টা গুণ কি? আপনাদের 3টা অ্যাকচুয়ালি হিসাবে 4টা গুণ। এই 4টা গুণ কি জানে রাখেন, নিজেকে জানেন, নিজেকে জানে আজকে আপনারা আপনাদের থেকে বিদায় নেব, জানতে পারবেন আপনারা কে। 1 নম্বর গুণ হচ্ছে আপনারা প্রচন্ড ধৈর্যশীল। ধৈর্যের যত ওয়াজ আছে সব আপনাদের কাছে ফেল। ধৈর্য ধরতে বলা হলে দেখতে আসা হচ্ছে ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, ধৈর্য কাকে বলে। দ্বিতীয়টা হলো স্বপ্ন। আপনারা ভীষণ স্বপ্নবাজ, এখনো এত স্বপ্ন দেখেন যে কেউ স্বপ্ন কল্পনা করে না। এটা আপনাদের দ্বিতীয় গুণ। আপনাদের আছে সৎ সাহস। আসলে ব্যবসা করতে গেলে যেগুলো লাগে সব গুণ আপনাদের আছে। আপনাদের প্রচন্ড সাহস আছে। ওর বাপরে, আপনারা যেভাবে এখনো সভা সমিতি করতেছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, তখনও করছেন, আপনাদের প্রচন্ড সৎ সাহস আছে। আর আপনাদের আছে নির্দিষ্ট একটা গোল সেটিং, আমি কি করব, কোন দিকে যাব, প্ল্যানিংটা শুধু আমি দেব। আমি দেব শুধু প্ল্যানিং, যে আপনাদের এই 4টা গুণের সাথে, আপনাদের এই 4টা গুণের সাথে আমার প্ল্যানটা দিলে তখন এটা হবে ককটেল, এবং রান্নাটা হবে খুব স্পাইসি, সুস্বাদু। ঠিক আছে? এই পর্যন্ত এসে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, কারণ আমার আরো একটা প্রোগ্রাম আছে, অনেকক্ষণ কথা বলছি। আমি যদি আরেকটা প্রোগ্রাম না থাকতো আমি আরো ঘন্টা দিয়ে কথা বলতাম আপনাদের সাথে, এই দম আমার আছে। কিন্তু আরেকটা গ্রুপ হয়েছে, তারা বঞ্চিত হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। তবে ঈদের পরে ইনশাল্লাহ আমি মাঠে নামবো। এখনো মাঠে নামিনি, মাঠে নামবো ঈদের পরে। আর আপনারা যারা কোম্পানি করছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে, এই সকল কোম্পানির শেয়ার ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে সম্পৃক্ত করে দেওয়া হবে। তাহলে ডেস্টিনি 2000 যখন মুনাফা হবে, আপনার কোম্পানির মাধ্যমে আপনি সেই মুনাফা পাবেন। এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই ব্যাপারে কোনো ধোঁকাবাজি হয়নি। এই যে 90টা কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে, আরো 40টা হবে, এই 140টা কোম্পানি বা 30টা কোম্পানি সবাই মুনাফা পাবে, এর ব্যবস্থা করে দেবো। তবে কোম্পানিগুলোর সমস্ত শেয়ারের টাকা 30 এপ্রিলের মধ্যে পরিশোধ করে ফেলেন, মে মাসে যেন আমরা এটা রেজিস্ট্রেশন করতে পারি। কারণ এখন আমাদের কিন্তু অনেক ঘটকানি হয়েছে, অনেক পানসিনি হয়েছে, অনেক যাওয়া আসা হয়েছে দুই পক্ষের। এখন বিয়েটা করায় ফেলার সময় চলে এসেছে, আর ঘোরাঘুরি করা যাবে না। ঠিক আছে? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর কক্সবাজার প্রোগ্রাম করতে যাচ্ছেন, করেন, এটা তো ভালো জায়গা। এটা তো একসময় পিএইচডি থেকে নিয়ে করছি। কক্সবাজার আসলে 1 ঢিলে 2 পাখি মরে, প্রোগ্রামও হয়, বাতাসও খাওয়া যায়। এটা করতে পারলে ভালো। তবে এটা আমাদের এয়ারলাইন্স ওরা পর্যন্ত অপেক্ষা করলে হয় না, আমাদের এয়ারলাইন্স চালু করতেছি। বেস্টার চালু করবো, কিন্তু বেস্টার চালু করবো দুইটাই একবার দিয়ে শুরু করবো আগে ইনশাআল্লাহ। আগামী বছর জানুয়ারি থেকে বেস্টার অফিসিয়াল কাজ কাম শুরু হবে। কারণ কি জানেন,
বাইরে খবর নিছি আমার কোন কোম্পানির দায় কতটুকু আছে, কতটুকু লাইবিলিটি আছে, খুঁজা দেখি কি বেস্টারের দায় হচ্ছে 0, শূন্য, কারো কাছে দেওয়া নাই, সরকারের কাছে না, কারো কাছে না। বরং বেস্টার যে দায় আছে সেই দায়টা হচ্ছে সমিতির কাছে, সমিতির টাকা শোধ করে বেস্টারের কাছে সম পরিমাণ টাকা থাকবে বিমান কেনার জন্য। তাহলে এই কোম্পানিটা কিন্তু আমরা নিশ্চিন্তে আগে শুরু করতে পারি। এবং সবাই ভালো থাকেন। আমার সাথে যারা এই পর্যন্ত আমাকে সহযোগিতা করছেন আসার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি যখন জেলে ছিলাম আপনারা অনেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন। এমন বহুদিনের ঘটনা ঘটছে যে আমার হাতে 500 টাকা দিয়েছে, আমার ওটাও মনে আছে। এবং আমি ওটাও একটা কাগজের খোসায় লিখছি, নিষেধ করছে যে স্যার এটা লেখার দরকার নেই, এটা আপনার ফল খেতে দিছি। কিন্তু আমার বিবেকে আটকেছে না, এটা তার কষ্টের টাকা, এটা করা যাবে না। আপনাদের কোনো টাকা নষ্ট হয়নি, আপনারা বঞ্চিত হবেন না। আমি একটা জিনিস চারিত্রিক ভাবে ধারণ করি, সেটা হচ্ছে আমি কোনোদিন জীবনে এই বয়স পর্যন্ত কোনোদিন কারো 10টা টাকা বাইরে খাইনি, রেকর্ড নাই। যদি রেকর্ড কেউ দেখাইতে পারে আমার সামনে নিয়ে আসেন। এটা হলো আমার প্রথম চারিত্রিক মানসিক বল, যে কারো 10 টাকা বাইরে খাইনি, খাবো। আর একটা হচ্ছে আননেসেসারি আপনাদের সাথে অযাচিত মিথ্যা কথা বলার প্রবণতা আমার নাই। মিথ্যা কথা টুকটাক বলতাম, আগে একসময় বলতাম মার সাথে আর বাবার সাথে আর শিক্ষকের সাথে বলতাম। শিক্ষক জিজ্ঞাসা কিরে তুই আসিস নাই কেন, বলতাম যে আমার শরীরে জ্বর ছিল। মা হয়তো জিজ্ঞাসা করতো কি তুই স্কুলে যাস নাই, স্কুল বন্ধ। বাবা হয়তো জিজ্ঞাসা করছে নামাজ পড়াস না, যে আপনার নামাজ পড়ছি। এই টুকটাক এদের সাথে মিথ্যা কথা বলছি। আর পরবর্তীকালে বিয়ে করার পর বউ জিজ্ঞেসা তুমি বৈশাখীতে বাইরে যত রাস্তা আইতেছে। কিন্তু বিশ্বাস করেন জ্ঞাত সারে আপনারা যারা বিনিয়োগকারী, আপনাদের কারো সাথে একটি মিথ্যা আশ্রয় নিয়ে, কারণ আপনারা আমার প্রতিপক্ষ নন, আপনারা আমার বিরোধী দলীয় কেউ নন। আপনাদের কাছে আমার কোনো ঝুঁকি নেই, রিস্ক নেই, হারাবারও কিছু নেই। তো মিথ্যা বলবো কেন? মানুষ মিথ্যা বলে কিন্তু নিজেকে লুকানোর জন্য, কারোর থেকে নিজেকে বাঁচানোর জন্য। মিথ্যা দরকার নেই, আপনিও প্র্যাকটিস করে দেখবেন, আমার মতো আপনিও প্র্যাকটিস করেন, আপনারা মিথ্যা বলা রাখবেন, স্পষ্টবাদী হয়ে যান, কোনো সমস্যা নেই। বরং মিথ্যা না বললে ঝামেলা কম, মিথ্যা বললে ঝামেলা বেশি। একটার পর একটা মিথ্যা কথা বলতে হয়, এটা থেকে বেরিয়ে আসে। মিথ্যা চর্চা না করাই ভালো। আরেকটা জিনিস বলি, দুই জাতীয় লোকের আমি একদম পছন্দ করি না, আজকে এটা বলে শেষ করতেছি। একটা হচ্ছে যারা অনর্গল অহেতুক কথায় কথা মিথ্যা কথা একদম সহ্য হয় না। আরেকটা হচ্ছে যারা অন্যের টাকারে নিজের টাকা মনে করে খরচ করে। আমি কিন্তু এদের দুই গ্রুপের একজনও ছাড়বো না। অন্যের টাকা আমানত, এটা তোমাকে দিতেই হবে, এটা দিতে হবে, এটা হিসাব পাই দেবো। সবাই ভালো থাকে, আল্লাহ হাফেজ।